হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমি একটা নতুন টপিক পড়াবো। টপিকটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এটা হচ্ছে ইমিউনোলজির পার্ট। তো আমাদের ইমিউনোলজি সম্পর্কে খুব একটা নেই, জাস্ট এই দুটো সেল সম্পর্কে পড়তে হবে। খুব ছোট্ট একটা পার্ট রয়েছে, কিন্তু এই দুটো সেল পড়ার আগে আমাদের কিছু কিছু জিনিস বা কিছু কিছু টার্মস সম্পর্কে জানতে হবে। তো ক্লাসটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা জানবো এই ইমিউনোলজি জিনিসটা কি বা ইমিউনোলজি কাকে বলে। এর বাংলা মানে হচ্ছে অনাক্রমতা। আমাদের দেহে যদি বাইরে থেকে কোনো বস্তু প্রবেশ করে, লাইক ভাইরাস, ছত্রাক বা ব্যাকটেরিয়া, যদি এই বহিরাগত বস্তুগুলো যদি আমাদের দেহে প্রবেশ করে, তখন এই বস্তুগুলোর বিরুদ্ধে ডিফেন্স করার জন্য আমাদের দেহে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে ওঠে, যাকে বলা হয় ইমিউনোলজি বা অনাক্রমতা। কি বললাম? আমাদের দেহে বাইরে থেকে কোনো বস্তু প্রবেশ করলে তখন সেই বস্তুগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা বস্তুগুলোর বিরুদ্ধে ডিফেন্স করার জন্য আমাদের দেহে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে ওঠে অটোমেটিক্যালি। ঠিক আছে? তো একেই বলা হয় ইমিউনোলজি বা অনাক্রমতা। বোঝাতে পারলাম? এবার এই অনাক্রমতা বা ইমিউনোলজি পড়তে গেলে আমাদের দুটো জিনিস বলবো, কি দুটো নাম আমাদের চলে আসে, মুখেই চলে আসে। তোমরা অ্যান্টিজেন অ্যান্টিবডির নাম নিশ্চয়ই শুনেছ। যখন করোনা ভাইরাস একদম পুরো মহামারীর আকার ধারণ করেছিল, তখন বলছিল না যে এর অ্যান্টিবডি বেরোচ্ছে না, এর অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তো সেই জিনিসটা কি, সেটা আজকে আমরা জানব। সবার প্রথমে আমরা এই অ্যান্টিজেন সম্পর্কে জানব। বেসিক্যালি এই অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত বস্তু। বহিরাগত বস্তু, এ বাইরের বস্তু, এ আমাদের দেহে প্রবেশ করে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা বহিরাগত বস্তু যা আমাদের এই মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রবেশ করে। প্রবেশ তো করলো, প্রবেশ করার পর এর নিজের জাতের একটা প্রোটিনধর্মী বস্তু তৈরি করে। এবার এই যে প্রোটিনধর্মী বস্তুটা তৈরি হলো, যেটা কিনা অ্যান্টিবডি। কি বললাম? অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত বস্তু, এ আমাদের দেহে প্রবেশ করে একটা সমসংস্থ প্রোটিনধর্মী বস্তু তৈরি করে, যাকে বলা হয় অ্যান্টিবডি। ঠিক আছে? এবার এই যে বস্তুটা তৈরি করলো, যে প্রোটিনধর্মী বস্তুটা ও তৈরি করলো, সেই বস্তুটার সাথে বহিরাগত বস্তুর একটা আন্তঃক্রিয়া ঘটায়, একেই বলা হয় অ্যান্টিজেন। বোঝাতে পারলাম? তাহলে বেসিক্যালি অ্যান্টিজেন হলো একটা বহিরাগত বস্তু যা আমাদের দেহে প্রবেশের ফলে, আমাদের কি মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রবেশের ফলে একটা প্রোটিনধর্মী বস্তু তৈরি করে, এবং সেই প্রোটিনধর্মী যে নতুন বস্তুটা তৈরি হলো, যে অ্যান্টিবডিটা তৈরি হলো, তার সাথে বহিরাগত বস্তুর আন্তঃক্রিয়া ঘটায়, একেই বলা হয় অ্যান্টিজেন। বোঝাতে পারলাম? তাহলে অ্যান্টিবডিটা কি? এই অ্যান্টিবডি হচ্ছে এই অ্যান্টিজেন যে প্রোটিনটা তৈরি করলো, যে প্রোটিনধর্মী বস্তুটা তৈরি করলো, সেই বস্তুটা আবার কি হয় না, নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে আন্তঃক্রিয়া ঘটায়, একেই বলা হয় অ্যান্টিবডি। বলতে পারো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি না পরস্পরের সাথে রিলেট করে, পরস্পরের সাথে নিজেদেরকে রিলেট করে। তো একটা অ্যান্টিবডি, যে একটা নির্দিষ্ট যে অ্যান্টিবডি তৈরি হলো, এ কিন্তু একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে বন্ড তৈরি করবে, বা নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে কিন্তু ও রিলেট করবে নিজেকে। এইগুলো না প্রত্যেকটা ভাগ আছে। হ্যাঁ, এই আমাদের টোটাল 5 ধরনের অ্যান্টিবডি আছে, আলাদা আলাদা অ্যান্টিবডি। তো এই নির্দিষ্ট সংখ্যক অ্যান্টিবডি তাদের নির্দিষ্ট সংখ্যক অ্যান্টিজেনের সাথে কিন্তু রিলেট করে। কেমন? তাহলে অ্যান্টিবডি হচ্ছে এই অ্যান্টিজেনের প্রভাবে যে প্রোটিন জাতীয় বস্তুটা তৈরি হলো, এবং সেটা একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে আন্তঃক্রিয়া ঘটাবে, তাকে বলা হয় অ্যান্টিবডি।
আর অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত বস্তু যা আমাদের দেহে প্রবেশের ফলে একটা প্রোটিনধর্মী বস্তু তৈরি করে এবং যার ফলে কি হয় না, সেই বহিরাগত বস্তুর সাথে সেই প্রোটিন বস্তুটার একটা আন্তঃক্রিয়া ঘটে। এটাই হচ্ছে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আমি আমাদের মেন টপিকে আসছি, যেটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। আমি সবার প্রথমে কি বললাম, কোনো বহিরাগত বস্তু বা কোনো সংক্রমণকারী পদার্থ যদি আমাদের দেহে প্রবেশ করে, তো আমাদের দেহ তখন কি করে না, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে। ঠিক আছে, তো এই ব্যবস্থাটা কি? এই ব্যবস্থাটা হচ্ছে বেসিক্যালি একটা অনাক্রমতা প্রতিক্রিয়া। ঠিক আছে, অনাক্রমতা প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, আর একটা হচ্ছে রক্তভিত্তিক বা রসনির্ভর অনাক্রমতা। তাহলে আমি কি বললাম এত অবধি, যে আমাদের দেহে যখন কোনো সংক্রমণকারী বস্তু প্রবেশ করে, সেটা ভাইরাস হোক, সেটা ব্যাকটেরিয়া হোক কি ছত্রাক হোক, তখন আমাদের দেহ তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের দেহে দুই ধরনের অনাক্রমতা তৈরি হয়। একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, আর একটা হচ্ছে রক্তভিত্তিক অনাক্রমতা। আর এই দুটো অনাক্রমতা পরস্পরের সাথে একদম ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তো জিনিস দুটো কি? কোষভিত্তিক অনাক্রমতা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা তোমার সংবেদনশীল লিম্ফোসাইট। ঠিক আছে, আমরা জানি আমাদের দেহে জীবাণুর বিরুদ্ধে যে সেলটা যুদ্ধ করে সেটা হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সংবেদনশীল লিম্ফোসাইট, যা কি করে না, আমাদের দেহে সেই বস্তুর সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে তাদেরকে ধ্বংস করে। তো এদেরকে বলা হয় কোষ, মানে এই ব্যাপারটাকে বলা হয় কোষ ভিত্তিক অনাক্রমতা। তাহলে কি বললাম, এটা হচ্ছে একটা সংবেদনশীল লিম্ফোসাইট। ঠিক আছে, সংবেদনশীল লিম্ফোসাইট যা সেই বস্তুটার সাথে যুক্ত হয়ে সেই বস্তুটাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো মানে বেসিক্যালি মানে এরা হচ্ছে ক্যান্সার কোষ, তারপর হচ্ছে ছত্রাক, পরজীবী, এদের বিরুদ্ধে কাজ করে এই কোষভিত্তিক অনাক্রমতা। আর রক্তভিত্তিক অনাক্রমতা কি? এটা হচ্ছে তোমার এই যে আমাদের দেহে তো অ্যান্টিবডি তৈরি হয়, তো বেসিক্যালি এই অ্যান্টিবডি দেহে প্রবেশকারী বস্তুকে আক্রমণ করে তাদেরকে বিনষ্ট করে। তো এটা হচ্ছে মানে এই ব্যাপারটা হচ্ছে রক্তভিত্তিক অনাক্রমতা। তো এটা বেসিক্যালি অ্যান্টিবডির দ্বারাই সংঘটিত হয়। তাহলে কোষভিত্তিক অনাক্রমতা হচ্ছে লিম্ফোসাইট দ্বারা হয়, মানে যখন কোনো বস্তু আমাদের দেহে প্রবেশ করে তখন এই লিম্ফোসাইট কি করে না, তাদের সাথে যুক্ত হয়ে তাদেরকে একদম ধ্বংস করে দেয়। তো এই যে অনাক্রমতা, এই ইমিউনোলজিটাকে বলা হয় তোমার কোষভিত্তিক অনাক্রমতা। আর রক্তভিত্তিক হচ্ছে আমাদের অ্যান্টিবডিও তো আমাদের দেহে বিজাতীয় বস্তুকে ধ্বংস করে, তো অ্যান্টিবডির দ্বারা যে বিজাতীয় বস্তুগুলো ধ্বংস হচ্ছে, তো এই প্রসেসটাকে বলা হয় বা এই অনাক্রমতাটাকে বলা হয় রক্তভিত্তিক অনাক্রমতা। এদের কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল, এরা দুজনে একই সাথে কাজ করে, তাও একদম মাইনর কিছু বৈশিষ্ট্য থাকার দরুন এদেরকে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু বলতে পারো এরা প্রায় একই রকমভাবে কাজ করে। তো আমাদের হিউম্যান বডিতে না দুই ধরনের লিম্ফোসাইট লক্ষ্য করা যায়। এই দুই ধরনের লিম্ফোসাইটই কিন্তু তোমার কোষভিত্তিক অনাক্রমতা আর রক্তভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। আর এই দুটো লিম্ফোসাইটেরই স্ট্রাকচারটা একই, মানে খুব একটা পার্থক্য নেই, থাকলেও সেটা খুব মাইনর। আর একটা মজার জিনিস হচ্ছে এরা কিন্তু দুই রকমের কাজ করে, বাট এদের উৎপত্তিটা কিন্তু সেম, এরা একই লসিকা কলা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের লিম্ফোসাইট কি বলতো? এই দুই ধরনের লিম্ফোসাইটই হচ্ছে
একটা হচ্ছে তোমার টি সেল আর একটা হচ্ছে তোমার বি সেল। বোঝা গেল? তো এটাই হচ্ছে টি লিম্ফোসাইট আর এটাই হচ্ছে বি লিম্ফোসাইট। তাহলে বেসিক্যালি আমাদের দেহে যখন কোনো ক্ষতিকারক পদার্থ বা ক্ষতিকারক বস্তু যখন প্রবেশ করে তখন আমাদের দেহে তার বিরুদ্ধে একটা ডিফেন্স সিস্টেম গড়ে ওঠে, যেটা কে গড়ে তোলে না? এই লিম্ফোসাইট। এই দুই ধরনের লিম্ফোসাইট গড়ে তোলে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। আর এরা দুজনেই হচ্ছে তোমার কোষভিত্তিক অনাক্রমতা আর রক্তভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। এদের আকৃতির যদি একটুও পার্থক্য থাকে কিন্তু এদের উৎপত্তিটা কিন্তু একদম সেম, এরা একই লসিকা কলা থেকে উৎপন্ন হয়। এবার আমি এদের সম্পর্কে একটু বিস্তর আলোচনা করব। সবার প্রথমে আসছে টি লিম্ফোসাইট। তো এটা বেসিক্যালি হচ্ছে তোমার এই কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। এই টি লিম্ফোসাইটটা কোথা থেকে তৈরি হয়? তো এই দুই ধরনের লিম্ফোসাইটই কিন্তু তোমার প্রাথমিকভাবে মানে যখন এরা ভ্রূণ অবস্থায় থাকে তো এরা কিন্তু লিম্ফোসাইটের স্টেম সেল থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, স্টেম সেল থেকে উৎপন্ন হয়, কিন্তু উৎপন্ন হওয়ার পর এদের 50% প্রথমে তোমার থাইমাস গ্রন্থিতে বসবাস করার জন্য যায়, সেখান থেকে পরিবর্তিত হয়ে এই টি লিম্ফোসাইটটা তৈরি হয়। কি বললাম? প্রথমে কিন্তু এরা সেম ভ্রূণ অবস্থায় কিন্তু লিম্ফোসাইটের স্টেম সেল থেকে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে 50% চলে যাচ্ছে তোমার থাইমাস গ্ল্যান্ডে, সেখানে আবার ধীরে ধীরে ডেভেলপ হয়ে তোমার টি লিম্ফোসাইটে পরিণত হচ্ছে। তাহলে বাকি 50% কোথায় গেল? সেই বাকি 50% তখন ক্ষুদ্রান্তে, লসিকা গ্রন্থিতে, অস্থিমজ্জায়, প্লীহাতে গিয়ে পরিণত হয়ে তোমার এই বি লিম্ফোসাইটে কনভার্ট হয়ে যায়। তার মজার ব্যাপারটা কি বলতো? এরা তৈরি হচ্ছে সেম জায়গা থেকে, এরা স্টেম সেল থেকেই তৈরি হচ্ছে, স্টেম সেল থেকে তৈরি হওয়ার পর 50% চলে যাচ্ছে তোমার থাইমাস গ্ল্যান্ডে, সেটা তারপর ডেভেলপ হতে হতে তোমার টি লিম্ফোসাইটে পরিণত হচ্ছে। আর বাকি 50% তোমার চলে যাচ্ছে কোথায় না? তোমার যকৃৎ, তোমার প্লীহা, ক্ষুদ্রান্ত, ঠিক আছে, এখানে চলে যাচ্ছে। আর এখানে এসে ডেভেলপ হয়ে তোমার বি লিম্ফোসাইটে পরিণত হচ্ছে। তাহলে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট অ্যাকচুয়াল কিভাবে তৈরি হচ্ছে, এদের মানে যেটা আমাদের সিলেবাসে রয়েছে উৎপত্তিটা কিভাবে হচ্ছে, বোঝাতে পারলাম তো? এবার এখানে একটা জিনিস বলি যে এই যে বি লিম্ফোসাইট, এদেরকে বি লিম্ফোসাইট বলা হয় কেন? কারণ এরা এক ধরনের লিম্ফয়েড কলা দিয়ে তৈরি হয়, যেই লিম্ফয়েড কলাটা হচ্ছে একটা পাখির লিম্ফয়েড কলা, যার নাম হচ্ছে বার্সা অফ ফেব্রিসিয়াস। নামটা মনে রাখবে, বার্সা অফ ফেব্রিসিয়াস। এটা হচ্ছে একটা লিম্ফয়েড টিস্যু, পাখির লিম্ফয়েড টিস্যু। সেই লিম্ফয়েড টিস্যু দিয়ে এটা তৈরি হয় বলে একে বি লিম্ফোসাইট বলে। ঠিক আছে, এবার এদের কাজ সম্পর্কে বলি। এরা হচ্ছে তোমার মানে এই বি লিম্ফোসাইট হচ্ছে তোমার ছোট ছোট থলির মতো অংশে থাকে পৌষ্টিক নালী, আর এরা দুজনেই এদের দেখতে সেমই হয়, কাইন্ড অফ এরা সেমই দেখতে হয়, কিন্তু এদের মধ্যে কিছু কিছু এই টিস্যুর কিছু বৈশিষ্ট্যের জন্য এদেরকে আলাদাভাবে শনাক্ত করা হয়। আর এদের আরেকটা তোমার বলতে পারো স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এরা লসিকা কলায় আলাদাভাবে বসতি স্থাপন করে। ঠিক আছে, যেরকম হচ্ছে তোমার বি লিম্ফোসাইট হচ্ছে যেরকম তোমার লসিকার কর্টেক্স অঞ্চলে, তারপর হচ্ছে জার্মিনাল সেন্টারে থাকে, কিন্তু টি লিম্ফোসাইট হচ্ছে একদম তোমার
মানে কটেক্সেরও আউটার লেয়ারে থাকে, ঠিক আছে। আর এই দুই ধরনের লিম্ফোসাইটই হচ্ছে তোমার সমগ্র জীবনকাল পর্যন্ত থাকে দেহে। আর একটা ব্যাপার হচ্ছে টি লিম্ফোসাইট যখন একদম ম্যাচিওর হয়ে যায় তখন সেটা মানে এ তো থাইমাসের মধ্যেই বড় হচ্ছে, এ তখন থাইমোসিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, চেষ্টা করলাম সহজ করে বোঝানোর। আর আমাদের সিলেবাসে এইটুখানি আছে যে এরা কিভাবে কাজ করে আর এদের তোমার উৎপত্তিটা কোথা থেকে হয়। বেশি নেই আমাদের সিলেবাসে, যেটুখানি আছে সেইটুখানি পড়ালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ক্লাসে দেখছি কি করা যায়, কারণ ইমিউনোলজি থেকে তো খুব ছোট্ট একটা পার্ট আছে, বেশি নেই, তাও আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে একটু তোমাদের ধারণা দিলাম, যেটুখানি জানা দরকার আর কি। তো দেখি নেক্সট ক্লাসে কি করাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ক্লাসটা আমি যা যা বললাম ক্লাসে সেগুলো তোমরা খাতায় নোট করে নিও। তো চলো আজকের মতো টাটা।